হ্যালো এভরিওয়ান, আই এম মধু স্যার। আজকে আমার নিজের কলেজ, এই কলেজে আমি লেকচারার। এখানে ফিজিক্সের ক্লাস উইথ ল্যাব আমি কিছু কিছু করাই। যে ল্যাবটা আছে ফিজিক্সের, দুটো ল্যাব আছে। আমি একটা ছোট ল্যাব, একটা ছোট ভিডিওর মাধ্যমে কতগুলো পার্টস দেখাচ্ছি। এটা যেটা দেখছো সেটা হচ্ছে নিউট্রাল কার্ডেল। এটা সাহায্যে কী হয়, আমাদের ল অফ কনজারভেশন মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্রটা, এটা মেজার করার জন্য এটা ব্যবহার করেছিল। এটা বিজ্ঞানী নিউটন নিজে আবিষ্কার করেছিল। এবারে যেটা আসবো সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এই যে জিনিসটা দেখছো এটাকে বলা হচ্ছে বব। বব মানে কি? বব মানে নিডের ধাতব গোলক, সেটাকে বলা হচ্ছে বব। এটা স্টিলের তৈরি, এটা ধাতব একটা গোলক। আচ্ছা, এই গোলকটাকে যদি একটা সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এটা একটা সিম্পল পেন্ডুলামের আমাদের তৈরি একটা এক্সপেরিমেন্ট। এখান থেকে কি বের করা যায়? এখান থেকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো এর সাহায্যে। কীভাবে বের করবো একটু বোর্ডে দেখো আগে। দেখো, এটা একটা সিম্পল পেন্ডুলাম, বুঝতেই পারছো যে এটা হচ্ছে বব, যে ববটা দেখাচ্ছিলাম একটু আগে। এই যে এটা হচ্ছে একটা ধাতব নিরেট গোলক, এটা হচ্ছে বব। এটাকে একটা সুতোর সাহায্যে ঝুলি দেওয়া হয়েছে, হ্যাং করে দেওয়া হয়েছে। যে সুতোটা সাহায্যে ঝুলানো হয়েছে, এই সুতোর দৈর্ঘ্য যেটা, সেটাকে ধরা হচ্ছে এল। লেন্থ মানে দৈর্ঘ্য, এখান থেকে সুতোর দৈর্ঘ্যটাকে আমরা এল ধরেছি, মানে 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যাই হোক। এলের যে 2 সেন্টিমিটার হয় তাহলে এল সমান 2, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে বব। এটা এখন একটা ছোটো ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা তোমরা ক্লাস 11 যারা পড়ছো, যারা 10-এ পড়েছো, 12-এ যারা আছো তা তো জানো। একটা ফর্মুলা, সেটা হচ্ছে টি সমান 2.2/L/G। টি সমান 2.2/L/G, যেখানে টিটা কি? টিটা হচ্ছে টাইম পিরিয়ড। টিটা হচ্ছে টাইম পিরিয়ড, পাইড মান তোমরা জানো 3.14, আর এলটা হচ্ছে লেন্থ অফ পটন, আর জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণের মান। এখন টি, এই টাইম পিরিয়ড জিনিসটা কি একটু দেখে নাও। দেখো, টাইম পিরিয়ড মানে কি? এই যে একটা সিম্পল পেন্ডুলাম দেখতে পাচ্ছ, মানে একটা ববকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সুতোর সাহায্যে, যে জিনিসটা তৈরি হলো এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এটাকে আমি মনে করে ধরলাম, ধরে মানে ম্যাক্সিমাম 4 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা যেমন ম্যাক্সিমাম 4 ডিগ্রি হয়, ঠিক আছে, ওর বেশি নয়, ওর থেকে কম থেকেও বেশি নয়। এরকম অ্যাঙ্গেল করে যদি এটাকে আমি ছেড়ে দিই তাহলে কী হবে? এটা যাবে, আবার ফিরে আসবে। এই যে আবার ফিরে এলো, তাহলে এখান থেকে গেল, আবার ফিরে এলো। যে সময়টা লাগছে এই সময়টা বলছে 1 টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড টি মানে কি? তুমি ছাড়ছো, যেখান থেকে ছাড়ছো সেখানে থেকে যখনই ছেড়ে দেবে তখন কী হবে? অভিকর্ষ ত্বরণের জন্য, মানে পৃথিবীর আকর্ষণ বলের জন্য এটা কী হবে? নিচের দিকে নামতে থাকবে, যাবে, আবার ফিরে আসবে। এই যে আবার ফিরে আসতে যে সময় লাগলো সেই সময়টাকে বলছি 1 টাইম পিরিয়ড। মাথায় রাখো, যাটাকে নয়, কি বলছে? যে আবার ফিরে আসা, এই ফিরে আসা, এইটা হচ্ছে 1 টাইম পিরিয়ড, যেটাকে টি দিয়ে ডিনোট করি। এইভাবে আমরা টাইম পিরিয়ডটা বের করতে পারি, মানে টি এর মানটা বার করবো। টি এর মানটা যখনই বেরিয়ে যাবে তখন ওই টি এর মানটা যদি আমি এই ফর্মুলায় পুট করি তাহলে কিন্তু জি এর মান পাবো। আর ফর্মুলাটা কি? টি সমান 2.2/L/G। এখানে উভয় পক্ষে কী করছি? স্কোয়ার করে দিচ্ছি। দেখো, টি স্কোয়ার সমান কত? 4π² L/G। এখান থেকে জি এর ভ্যালু বার করছি। জি সমান কত? 4π²L/T²। যেখানে এলটা কি? সূত্র দৈর্ঘ্য। তুমি কত সেন্টিমিটার সূত্রটা নেবে তার দৈর্ঘ্য তুমি জানো। 4 সেন্টিমিটার হলে এল এর পরিবর্তে 4 বসাবে। আর টাইম পিরিয়ড টি এর মানটা তুমি ওই রকম এক্সপেরিমেন্ট যে আছে এর সাহায্যে তুমি টি এর মানটা বার করবে, তাহলে তুমি কী পাবে? না, জি এর মানটা পেয়ে যাবে, অভিকর্ষ ত্বরণ। মানে একটা বস্তুকে যদি উপর থেকে, মনে করো একটা বস্তুকে, এই কলমটাকে যদি ফেলে দিই তাহলে কেবল নিচে পড়বে। তাহলে দেখো, কলমটা যখন আমি হাতে করে ধরে আছি তখন গতিবেগ কত? না কত? গতিবেগটা 0। তাহলে এখন গতিবেগ 0। যখন আমি ছেড়ে দিলাম তখন কী হবে? নিচের দিকে পড়তে হবে, মানে গতিবেগ পাবে। তাহলে গতিবেগ প্রথমে 0 ছিল, গতিবেগ পেলো যখন ছেড়ে দিলাম। কেন গতিবেগ পাচ্ছে? না পৃথিবী একা টানছে কোন দিকে? নিচের দিকে। তাহলে পৃথিবীর আকর্ষণ বলটা বলেছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের জন্য এই বস্তুটাতে কী তৈরি হলো? না গতিবেগের পরিবর্তন ঘটলো। মানে প্রথম গতিবেগ 0 ছিল, তারপরে গতিবেগটা বাড়ছে যত নিচের দিকে নামছে। চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, মানে বেগের পরিবর্তনের হার, তাকে বলে ত্বরণ। এই যে বেগের পরিবর্তনটা কেন হলো? না অভিকর্ষ বলের জন্য। এই জন্য এই জিটাকে বলছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলছে অভিকর্ষ ত্বরণ, যেটাকে ইংলিশে বলছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি জি, এই জন্য অভিকর্ষ ত্বরণকে আমরা ছোটো হাতে জি দিয়ে ডিনোট করি। পরের এক্সপেরিমেন্টের দিকে এবার আসা যায়। এই যে আছে সেগুলো বলছে সিম্পল ওয়েট মেশিন। বুঝতেই পারছো, সাধারণ তুলাযন্ত্র যেটাকে বলছে, সাধারণ তুলাযন্ত্র সিম্পল ওয়েট মেশিন। এই সিম্পল ওয়েট মেশিনের সাহায্যে আমরা এখানে বিভিন্ন কাজ তো হয়, ওয়েট মেজার করা। আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বালির আপেক্ষিক গুরুত্ব। এই যে বালি, স্যান্ড রাখা আছে,
এই স্যান্ডের আপেক্ষিক গুরুত্ব, বালির আপেক্ষিক গুরুত্ব। তাহলে বালি যার সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, SiO2, মনে পড়ছে? সেই সিলিকন ডাইঅক্সাইড বালি যেটা, এর আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি সেটা মেজার করার জন্য আমরা ব্যবহার করি। এরপর যেটা আসবো সেটা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাগনেট দিয়ে আছে। দেখো এটা কি আছে, এটা হচ্ছে আমাদের দণ্ডাকৃতি চুম্বক। বাচ্চারা তোমরা দেখে থাকবে, নর্থ পোল একটা, সাউথ পোল একটা, ওই জন্য NS লেখা আছে। এটা কি আছে, এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, দেখতে পাচ্ছ, এরও NS আছে। অশ্বক্ষুরাকৃতি চুম্বক কী হয়, অনেক বেশি ম্যাগনেটটা বেশি হয়। যেমন এটাকে যদি আমি দিই, এটা লোহা, দেখো, তাহলে এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এটা হচ্ছে গোলাকৃতি চুম্বক, দেখতে পাচ্ছ। রেড যেটা সেটা নর্থ পোল হয়, আর যেটা ব্লু সেটা সাউথ পোল হয়। এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি। এরপর যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের একটা কম্পাস, দেখতে পাচ্ছ। এটা তোমরা এটা ব্যবহার করে থাকবে, উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু এটা ব্যবহার করে থাকবে। যেখানে ঘুরে দিই নর্থ পোল সাউথ পোল, এটা বলছে চুম্বক নিডিল। বিষয়টা ক্লিয়ার? চুম্বক নিডিল, চুম্বক শলাকা বাংলায় যেটা বলেছে, দেখতে পাচ্ছ। আমি যেভাবেই ঘুরাই এ কিন্তু নর্থ পোল সাউথ পোল ওই দিকেই থাকবে, দেখো চেঞ্জ হচ্ছে না। এই যে ঘুরিয়ে দিচ্ছি, লাল কিন্তু ওই দিকেই আছে, লালটা কিন্তু নিচের দিকে হয়ে যায়নি, হচ্ছে কি, এই ঘোরাচ্ছি। তাহলে চুম্বক নিডিল এর সাথে কী হয়, পৃথিবীর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ সেটাকে মেজার করা হয়। আমাদের মনে রাখবে যে চুম্বকের যেটা রেড সেটা কি, চুম্বকের নর্থ পোল, মানে চুম্বকটা উত্তর মেরু, আর এটা হচ্ছে চুম্বকটা দক্ষিণ মেরু। আর চুম্বকের উত্তর মেরু কোন দিকে থাকে, পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে থাকে। তাহলে এই দিকটা নিশ্চয়ই চুম্বকের দক্ষিণ মেরু বা সাউথ পোল। পৃথিবীর ক্ষেত্রে কী আছে, একটা বিরাট ম্যাগনেট আছে না, এই পৃথিবীর ম্যাগনেটের সাউথ পোল হচ্ছে এটা। এই সাউথ চুম্বকের নর্থটা কী করছে, আকর্ষণ করছে, এই জন্য চুম্বকটা ওই দিকে আছে। মাথায় রাখো, চুম্বকের নর্থ যে দিকটা সেটাতে কিন্তু পৃথিবীর সাউথ পোল থাকে চুম্বকটা, আর পৃথিবীর যে নর্থ পোল যেটা সেটা চুম্বকের সাউথ পোলটা থাকে সেদিকে। তাহলে এই দিকটা পৃথিবীর কি না, পৃথিবীতে যে চুম্বকটা আছে সেই চুম্বকের এটা হচ্ছে নর্থ পোল, ওইটা হচ্ছে সাউথ পোল। বিষয়টা ক্লিয়ার? আশা করি তোমরা করেছো। আচ্ছা, এইগুলো জানো তোমরা, যেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। আমি দুটো বার করেছি, অনেক কিছুই আছে, অনেকগুলোই আছে। ভার্নিয়ার ক্যালিপার্স মেজার করা হয় বস্তুর দৈর্ঘ্য, এগুলো মেজার করার জন্য ব্যবহার করি। এটা স্ক্রু গেজের একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্রু গেজের সাথে কী করা হয় না, খুব ক্ষুদ্র ডিস্ট্যান্স, মানে কম দূরত্ব মেজার করার জন্য আমরা স্ক্রু গেজকে সাধারণত ইউজ করি। এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ফেরোমিটার। উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা আছো তারা ক্লাসে আশা করি করেছো, এটা স্ফেরোমিটার, বুঝতে পারছো? স্ফেরোমিটারের সাহায্যে কী করা হয় না, যে কোনো গোলীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধকে মেজার করা হয়। যে কোনো গোলীয় পৃষ্ঠ এটার মেজার করা যেতে পারে। তাই যে কোনো গোলীয় পৃষ্ঠের তার যে বক্রতা ব্যাসার্ধ সেটা মেজার করার জন্য আমরা সাধারণত এই স্ফেরোমিটারকে ইউজ করি। এটা হচ্ছে স্ফেরোমিটার। আচ্ছা, এই স্ফেরোমিটার ইউজের সাহায্যে কী করা যেতে পারে, লেন্সের গোলীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ মেজার করা যেতে পারে, বা গোলাকার বা বাঁকা যে কোনো পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা স্ফেরোমিটার ইউজ করে থাকি। বিষয়টা ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের বিষয়। এরপর যেটা যাব সেটা হচ্ছে আমাদের যে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স সম্পর্কে একটু যাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ইউভি মেথডের সাহায্যে যে কোনো আমাদের যে কনভেক্স লেন্স বা কনকেভ লেন্সগুলো আছে না, উত্তল লেন্স, অবতল লেন্স, এদের ফোকাস দৈর্ঘ্যটা মেজার করা হয়। আমি এখানে তোমাদেরকে একটা দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একটা, এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা কনভেক্স লেন্স, উত্তল লেন্স। তাহলে এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স। উত্তল লেন্সকে তুমি চিনবে কী করে, এটা উত্তল লেন্স বলে তুমি জানবে কী করে? উত্তল লেন্সের কী হয়, মিডিলটা মোটা হয়, দেখতে পাচ্ছ, মাঝখানে মোটা, হাত দিলে বুঝতে পারবে এই যত নিচে মিডিলের দিকে যাবে তত দেবে মোটা লাগবে, আর সাইডের দিকে যত যাবে শুধু পাতলা লাগবে। তাহলে উত্তল লেন্সের কী হয়, মিডিলটা মোটা আর সাইডগুলো পাতলা, এই হচ্ছে উত্তল লেন্স। এর যে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, সেই ফোকাস দৈর্ঘ্য আমরা এই মেশিনের সাহায্যে বের করতে পারি। ফোকাস দৈর্ঘ্য জিনিসটা কি সেটা একবার দেখো। উত্তল লেন্স যেটা আমরা প্র্যাকটিক্যালি কেমন চিনি, এটা, তাই তো, এটা একটা কনভেক্স লেন্স, বুঝতে পারছো, এটা উত্তল লেন্স, এটা আমরা কিনি। ফিজিক্সে এই উত্তল লেন্সের পিকচারটা কেমন দেখতে পাচ্ছ, কেমন পিকচারটা, এটা হচ্ছে ফিজিক্সে তার পিকচার, এটা হচ্ছে উত্তল লেন্সের চিহ্ন। এখন একটা জিনিস দেখো যে এটা মনে করো একটা বডি বা বস্তু, এটা এখান থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, তাহলে যে রশ্মিটা গেল যে উত্তল লেন্সে পড়লো, লেন্সের মধ্যে যদি লাইট ঢোকে তাহলে কী হয়, লেন্সের লাইটের কী হয়, রিফ্লেকশন হয়। রিফ্লেকশন জিনিসটা কি, মানে আলোর প্রতিসরণ যেটাকে বলে। বলছে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে যেতে যেতে যদি অন্য মাধ্যমে প্রবেশ করে
তখন আলোকরশ্মি কী হয় না বেঁকে যায়। এই মাধ্যমের পরিবর্তনের জন্য আলোকরশ্মির এই গতিবেগের অভিমুখের এই পরিবর্তনটাকে বলা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। অর্থাৎ লাইট যখন মনে করো এখানটা কী আছে, এখানে বাতাস আছে, বাতাস থেকে যাচ্ছে যে 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 কাঁচে ঢুকলো, তাহলে কাঁচ থেকে যখন বেরোচ্ছে তাহলে একটা মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে, কাঁচ মাধ্যম। তাহলে কম থেকে বেশি ঘনত্ব, দেখো বাতাসের ঘনত্ব কত 1 গ্রাম পার সেমি কিউ, কাঁচের ঘনত্ব কত 1.5 গ্রাম পার সেমি কিউ, তাহলে কাঁচের ঘনত্বটা কী বেশি। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যদি লাইট যায় তখন কী হয়, লাইটটা বেঁকে যায়। এই যে বেঁকে গেল, দেখো লাইটটা সোজা যাচ্ছিল, যেতে যেতে যেই কাঁচের মধ্যে প্রবেশ করলো, কাঁচ থেকে যখন বেরোচ্ছে কিন্তু লাইটটা বেঁকে গেছে। এই যে বেঁকে গেল মানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখনই প্রবেশ করছে তখন লাইটের কী হয়, ডাইরেকশন চেঞ্জ হয়। সে যেত কোন দিকে, কাঁচটা না থাকলে না সোজা চলে যেত, কাঁচটা থাকার ফলে কী হয়েছে, বেঁকে গেছে। এই যে গতিবেগের অভিমুখের পরিবর্তন, এইটাকেই বলছে রিফ্লেকশন অফ লাইট। এখন একটা জিনিস দেখো যে এটা যদি উত্তর লেন্স হয়, এর ফোকাস দৈর্ঘ্য জিনিসটা কী অ্যাকচুয়ালি, বলছে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে উত্তর লেন্স, বলছে কোনো বস্তু থেকে নির্গত আলোকরশ্মি। যে মনে করো এটা একটা বস্তু, এটা কী দেখাচ্ছি, পি কিউ একটা বস্তু, এর পি থেকে নির্গত একটা আলোকরশ্মি কী হয়েছে, লেন্সে গেল, লেন্সে যখনই ভিতরে ঢুকবে তখন কী হবে, লেন্সে প্রতিষ্ঠিত হবে, মানে প্রতিসরণ হবে। কেন প্রতিসরণ হচ্ছে না, বাতাস থেকে কাছে প্রবেশ করছে মানে মিডিয়াম চেঞ্জ হয়েছে, মাধ্যমের পরিবর্তনের জন্য আলোকরশ্মির গতির অভিমুখের এই পরিবর্তনটাকে বলছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। তাহলে এখানে আলোর প্রতিসরণ হলো, প্রতিসরিত হয়ে এই যে রশ্মিটা বেরোচ্ছে এই রশ্মিটাকে বলছে প্রতিষ্ঠিত রশ্মি। এই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে যে বিন্দুতে মিলিত হয়, তাহলে লেন্সের প্রধান অক্ষ মানে কি, বলছে লেন্সের মিডিল পয়েন্টে একটা লেন্স, তার ঠিক মাঝে একটা বিন্দু যদি আমি কল্পনা করি, ওই বিন্দুর মধ্য দিয়ে একটা যদি রেখাকে কল্পনা করা যায়, সরলরেখাকে টানা যায়, তাহলে সেই রেখাটাকে বলছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। বিষয়টা ক্লিয়ার? আমি কি বলতে চাইছি, বলছে উত্তর লেন্সের প্রধান অক্ষ কাকে বলে, বলছে এটাই দিয়ে একটা উত্তর লেন্স হয়। মনে করো এটা তুমি কিনে আনলে, এটা উত্তর লেন্স, এর প্রধান অক্ষ মানে কি, বলছে এর ঠিক মাঝে, এর ঠিক মিডিলটায় যদি একটা বিন্দু কল্পনা করি, সেই বিন্দুর মধ্য দিয়ে যদি একটা সরলরেখা টানা যায়, সেই সরলরেখাটাই হবে এর প্রধান অ্যাক্সিস বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে কোনো লেন্সের মধ্যবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কাল্পনিক সরলরেখাটাকে বলেছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আলো বেরোলো, আলো রশ্মি পি থেকে যাচ্ছে যে 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 লেন্সে পি হলো, প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হয়ে প্রধান অ্যাক্সিস কোনটা, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা। তাহলে এর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলেছে ফোকাস বিন্দু, আর এই বিন্দু থেকে লেন্সের দূরত্বটাকে বলেছে ফোকাল লেন্থ, সেটাই দেখানো হয়েছে। দেখো তাহলে এইটা পিকচারটা দেখো, তাহলে ভালো কালার বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে উত্তর লেন্স, এখান থেকে বস্তু থেকে আলোরশ্মি বেরোচ্ছে, মনে করো এটা পি, এটা কিউ। তাহলে পি বিন্দু থেকে আলোরশ্মি বেরোলো, লেন্সে ঢুকেছে, লেন্সে ঢুকছে মানে কি মিডিয়াম চেঞ্জ হচ্ছে, এর ঘনত্ব বেশি, এর ঘনত্ব কম, এটা বাতাস থেকে যাচ্ছিলো, কাঁচে ঢুকেছে, কাঁচের ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি হলে কি আলোরশ্মি বেঁকে যায়। তাহলে আলোরশ্মি বেঁকে গেল, বেঁকে এটাকে কী বলছি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এর যে বিন্দুতে মিলছে সেই বিন্দুটাকে বলছে ফোকাস বিন্দু, আর এই ফোকাস বিন্দু থেকে লেন্সের দূরত্বটাকে বলছে ফোকাল লেন্থ। মনে থাকবে বিষয়টা ক্লিয়ার? এখন একটা ছোটো জিনিস আমরা এক ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলাটা ইউজ করেই আমরা ওই মেশিনটার সাহায্যে বের করতে পারবো এই ফোকাল লেন্স বা ফোকাস দৈর্ঘ্যটা কত, মানে এটাকে ফোকাল লেন্থ এফ দিয়ে ডিনোট করা, ছোটো হাতের এফ। তাহলে এই ভ্যালুটা আমরা বার করব ওই ইউভি মেথডে যে মেশিনটা আছে সেই মেশিনটার সাহায্যে। এখন বিষয়টা কোন ফর্মুলা ইউজ করবো, দেখো এটা বস্তু, তাহলে বস্তু থেকে লেন্সের দূরত্ব এটাকে ধরাই ইউ, মানে বডি ডিস্টেন্স ফ্রম লেন্স দ্যাট ইকুয়াল ইউ। আর এখানে কি পাচ্ছি, ইমেজ পাচ্ছি। এখানে যদি আমি চোখ রাখি তাহলে কি পাবো, একটা ছবি পাবো, ঠিক আছে। এখানে যদি আমি ছবি পাবো তো বস্তুটা, তাহলে এখানে চোখ রাখলে তাহলে এখানে ইমেজ পাচ্ছি। কার ইমেজ পাবো, এটার। কেমন ইমেজ পাবো, এরকম উল্টে গেছে, এরকম উল্টানো একটা ইমেজ পাবো। দেখো এই রশ্মিটা কোথা থেকে এসছে, পি থেকে এসছে, পি থেকে এসছে, পি থেকে পি থেকে পি থেকে, তাহলে এখানে কী পাবো, পি, উপরটাই পাবো কিউ। তাহলে একটা জিনিস দেখো যে এই যে যেখানে ইমেজটা পেলাম সেইখান থেকে লেন্সের দূরত্ব এটাকে বলা হয় ভি। তাহলে যেখানে ইমেজ পেয়েছি সেখান থেকে লেন্সের দূরত্ব সেটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। আর যেখানে বস্তু আছে সেই বস্তু থেকে লেন্সের দূরত্ব সেটা হচ্ছে ইউ। আর এফটা কি বলছে, আলোরশ্মি লেন্সে প্রতিষ্ঠিত হয়েছে হয়ে প্রধান অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে লেন্সের দূরত্ব হচ্ছে এফ। এই তিনটেতে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আছে আমি লিখে রেখেছি অলরেডি। দেখো 1/v - 1/u = 1/f, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। তাহলে ফর্মুলাটা কী আছে, 1/v + 1/u = 1/f। এখান থেকে এফের মানটা আমি বার করবো, যেখানে এফটা কি, এফটা হচ্ছে uv/u-v, যেখানে এফ হলো ফোকাল লেন্থ, ইউটা কি, ইউটা হচ্ছে তুমি বস্তুটাকে রেখেছো লেন্স থেকে কত দূরে রেখেছো সেটা হচ্ছে ইউ, কোনখানে তুমি ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভি, আর এফটা হচ্ছে ফোকাল লেন্থ। এইটা কি আমি মেজার করি ইউভি মেথডে। এইটা হচ্ছে ইউভি মেথড, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 পিন সেট আপ বক্স। কী আছে, 2 পিন সেট আপ বক্স। এটা প্র্যাকটিক্যালি করালে তোমরা বুঝতে পারবে। এখানে পিন আছে দেখো,
এই ছুঁচালো অগ্রভাগ। কটা আছে পিন? দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা। এই জন্যে 2 পিন সেট আপ বক্স। এখানে আমি লেন্সটাকে রাখবো মিডিলে, রেখে আমি একটু এক্সপেরিমেন্টটা করলেই কিন্তু তোমরা এফের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা। লেন্স সম্পর্কে যখন বললাম তখন কতগুলো জিনিস একটু দেখে নাও। এটা তোমরা দেখে থাকবে অনেক সময়, কাঁচের স্ল্যাব, গ্লাস স্ল্যাব, এর সাহায্যে কী করা হয়? আলোক রশ্মির প্রতিসরণ সেটা মেজার করা হয়। মানে আলোক রশ্মির প্রতিসরণ সেটাকে মেজার করার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করি, আমাদের কাঁচের একটা গ্লাস স্ল্যাব। ঠিক আছে, আর এখানে দুটো দর্পণ আছে, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। দেখতে পাচ্ছ উত্তল দর্পণ, তোমরা বইয়ে পড়েছো, এটা হচ্ছে উত্তল লেন্স, মাথায় রাখো এটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স। আচ্ছা, উত্তল লেন্সকে আমি সাইড করলাম। এবার দেখবো যে দর্পণ আছে, দুটো দর্পণ দেখতে পাচ্ছি, একটা উত্তল দর্পণ যেটাকে হচ্ছে কনভেক্স মিরর, আর একটা হচ্ছে অবতল দর্পণ যেটা হচ্ছে কনকেভ মিরর। এখন কোন মিররটা কোনটা আমি বুঝবো কী করে? দেখো একটা আঙুল রাখো, আঙুলের ছবিটা কেমন দেখতে পাচ্ছ বলো তো? সরু দেখতে পাচ্ছ, তাই তো? এখানে রাখো তো কেমন দেখতে পাচ্ছ? দেখো এটা দেখছো আরও সরু দেখতে পাচ্ছ, দেখছো? আঙুলটা যখন রাখলাম তখন আরও সরু হয়ে গেল, যেটা সরু হয়ে গেল মানে ছোটো হয়ে গেল, সেটা কি? উত্তল লেন্স। উত্তল লেন্স কী করে? বস্তুর খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। আর এটা কি নিশ্চয়ই? এটা অবতল লেন্স, বস্তুর বৃহৎ বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে অবতল লেন্স, এই অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, তাই এটা হচ্ছে অবতল দর্পণ। আর এটা হচ্ছে উত্তল দর্পণ, বস্তুর খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি করে। যে আঙুলটা সরু দেখাচ্ছে, এটা আঙুলটা কেমন দেখাচ্ছে? অনেক মোটা দেখাচ্ছে না? মোটা দেখাচ্ছে। অবতল লেন্স ব্যবহার করা হয় কিসে? দাড়ি কাটার ক্ষেত্রে, মুখের সামনে ধরলে বিরাট দেখবে পরিষ্কার দেখা যাচ্ছে, ডাক্তাররা ব্যবহার করে, ইএনটি স্পেশালিস্ট যারা, তারা অবতল এই দর্পণটাকে ব্যবহার করে। মানে অবতল দর্পণ সবসময় কী করে? বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, মানে বড় প্রতিবিম্ব গঠন করে। আর আমাদের এই উত্তল দর্পণ কোথায় ব্যবহার করে? ছোট প্রতিবিম্ব গঠন করে। এটা ব্যবহার হয় সাধারণত আমাদের যে ভিউ ফাইন্ডার হিসাবে চালকরা, গাড়ি যারা চালায় তারা সাধারণত এই দর্পণ ব্যবহার করে। ঠিক আছে, বইয়ের ছবি আর প্র্যাকটিক্যালি ছবি কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। হয়েছে? এবার একটু যাচ্ছি অন্য একটু এক্সপেরিমেন্টের দিকে। যে এক্সপেরিমেন্টের দিকে যাচ্ছি এবার, সেটা হচ্ছে টু ভেরিফাই লজ অফ রেজিস্ট্যান্স ইন সিরিজ বাই পিও বক্স, পোস্ট অফিস বক্স। দেখতেই পাচ্ছ একটা সুন্দর এক্সপেরিমেন্ট। যারা ক্লাস 12 তারাও আশা করি এই এক্সপেরিমেন্টটা করেছো। এখানে যেটা হয়, এর সাহায্যে কী করা হয় অ্যাকচুয়ালি বলছে, এইগুলো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এগুলো রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স একক কি? ওহম, তাই তো? রোধের একক হচ্ছে ওহম। কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি কী হবে? অ্যাব ওহম। যেমন তড়িৎ প্রমাত্রার একক কি? অ্যাম্পিয়ার। সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রমাত্রার একক কি? অ্যাব অ্যাম্পিয়ার। ঠিক আছে, যাই হোক, এখন রোধের একক যেহেতু ওহম, আমি এসআইটাই ধরছি, তাহলে এটা কত দিয়ে আছে? 1 ওহম, একটা রেজিস্ট্যান্স। এর সাহায্যে কী করা হবে? এটা কত আছে? না, এটা আরেকটা রেজিস্ট্যান্স, এটা কিন্তু 2 ওহম রেজিস্ট্যান্স। দেখতে পাচ্ছ 2 লেখা আছে, ওহম লেখা আছে, এগুলো রেজিস্ট্যান্স ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর ভেতরে কী আছে সেটা একটু দেখে নাও। ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে এই হচ্ছে অংশ, একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, আর কিছু নেই। ভেতর অংশটা হচ্ছে এটা, তোমার অংশটা দেখে রাখবে, কারণ এটা তো খোলা যায় না স্কুলে, আমি খুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে, যে সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 2 ওহম। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা এখন বিষয়টা হচ্ছে, এখানে তোমাকে এমন একটা রেজিস্ট্যান্স দিবে, মনে করে এরকম একটা দিল, তার গায়ে কিছু লেখা থাকবে না। ঠিক আছে, তার গায়ে কিছু লেখা থাকবে না, এরকম 1 ওহম না 2 ওহম কিছু লেখা থাকবে না। তোমায় কী করতে হবে? যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করার জন্য আমরা এই অংশটা ব্যবহার করি, মানে এই এক্সপেরিমেন্ট ব্যবহার করি, এইটা পোস্ট অফিস বক্সের সাথে। এইটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বক্স, এই একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বক্স আছে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স বক্সের কাজ কি একটু ভালো করে দেখে নাও। ভেরিয়েবল রেজিস্ট্যান্স বক্সের কাজ কি? প্রথম দেখো যে একটা মনে করো এই সার্কিটটা, এইটা একটা সার্কিট আছে, তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পাওয়ার, আমাদের পাওয়ার, এটা সাপ্লাই করা হয় এলিমিনেটার, এটাকে বলা হচ্ছে ডিসি, এখান থেকে বেরোয় 12 ভোল্ট পর্যন্ত বেরোতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই রেজিস্ট্যান্স বক্স এর কাজ কি? মনে করো যে এই সার্কিটটাই আমার কখনো 10 ওহম দরকার, কখনো 100 ওহম দরকার, কখনো 500 ওহম দরকার, কখনো 1000 ওহম দরকার। তাহলে কী করতে হয় স্বাভাবিক অবস্থায়? না, আমাকে কী করতে হবে? 100 ওহম রেজিস্ট্যান্স লাগালাম, এক্সপেরিমেন্ট করলাম, তারপর কী করব? না, ওই রেজিস্ট্যান্সটা খুলে দেবো, খুলে আবার একটা রেজিস্ট্যান্স লাগাবো। 500 লাগালাম, 500 টাকা খুলে দিলাম, আবার একটা লাগালাম। এই বারবার খোলাপাড়া না করে কী করব? আমি রেজিস্ট্যান্স বক্স ইউজ করব। সেখানে এখানে এর বিরাট ফাংশান। এটাকে যদি আমি ইউজ করে রাখি, মনে করো তোমার 1000 ওহম রেজিস্ট্যান্স এখানে দরকার, এই সার্কিটে কত দরকার? 1000 ওহম। তখন তুমি কি করবে? এইখানে দেখো 1000 লেখা আছে, এই 1000টি তুমি তুলে নিলে, যখন এখান থেকে খুলে নিলে তখন রেজিস্ট্যান্স কত পেলো? 1000 পেয়ে গেল সার্কিটটা। যখন এটাকে পড়িয়ে দিলে সার্কিট কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না। মনে করো তোমার কত দরকার?
মনে করো তোমার 5000 দরকার, তাহলে 5000টা তুলে নিলে, তাহলে 5000 যখনই তুলবে তখন কি পাবে, দেখো 5000 সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স এই সার্কিটে পেয়ে গেল। মনে করো তোমার দরকার সেটা 2000 পেতে গেলে কী করবে, এটা তুলে নেবে, দেখো এখন কত পেয়ে গেছে 2000। বিষয়টা বুঝতে পারছো? তাহলে ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে আমি এখানে কি পাবো, ইনফিনিটিভ রেজিস্ট্যান্স থেকে 1000 রেজিস্ট্যান্স, 500 রেজিস্ট্যান্স, এখান থেকে আমি 1 ওহম রেজিস্ট্যান্স পর্যন্ত আমি সার্কিটটাই দিতে পারি। বিষয়টা ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের বিষয়। পরের সেটা আসছি, সেটা হচ্ছে ওহমস ল। তোমরা জানো যে হোয়েন টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন কনস্ট্যান্ট দেন পোটেনশিয়াল ডিফারেন্স ডাইরেক্ট প্রপোর্শনাল টু কারেন্ট ইলেকট্রিসিটি। ওহমস বলছে বিজ্ঞানী। ওহমস ল-এর ম্যাথামেটিক্যাল কী ছিল, ভি সমান আইআর, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আইটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর। এই হচ্ছে আমাদের ওহমস ল-এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ভি সমান আইআর এর যে গ্রাফিক্যালি প্লট আইভি গ্রাফ, মূল বিন্দুগামী, সেই আইভি গ্রাফ মেজার করা হয় এই মেশিনের সাহায্যে। এখানে কি কি আছে, তাহলে ওহমস ল অ্যাপারেটার সেট, ওহমস লকে এটার সাহায্যে মেজার করা হয়। ঠিক আছে, ভি সমান আইআর এই গ্রাফটা। এখান থেকে কী পাবো, এটা অ্যামমিটার দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে ভোল্টমিটার। অ্যামমিটার সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয়, আর ভোল্টমিটার সাহায্যে বিভব পার্থক্য মাপা হয়। এই আই আর ভি এর মানটা আমি এখান থেকে বের করব, বের করে সেটা আমি গ্রাফে বসাবো। তাহলে মূল বিদ্যুৎগামী যে গ্রাফটা, সেই গ্রাফটা আমি এখানে পাবো। একে সাপ্লাই করার জন্য একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে, এলিমিনেটার, একটা রেজিস্ট্যান্স বক্সও থাকবে। এই অংশটা দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখে থাকবে ক্লাস 12-এর ছেলেরা যারা, সেটা হচ্ছে রিওস্ট্যাট। দেখতে পাচ্ছ রিওস্ট্যাট লেখা আছে, রিওস্ট্যাট। রিওস্ট্যাটের সাহায্যে কী করা হয় বলো তো, রিওস্ট্যাট হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে এর সাহায্যে আমি কম বেশি বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্সকে আমি ব্যবহার করতে পারি। মানে যত এটা ঘুরিয়ে যাব তত রেজিস্ট্যান্স পেয়ে যাবে। অর্থাৎ রেজিস্ট্যান্সটা ছোট থেকে বড়, অর্থাৎ বেশি থেকে কম বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স আমি একই জায়গা থেকে মেজার করতে পারি। এটা হচ্ছে রিওস্ট্যাট। ঠিক আছে, এখানে একটা ছোটো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। দেখো এই যে গ্যালভানোমিটার দেখতে পাচ্ছ, গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার সাহায্যে কী করা হয়, বলছে এক্সিস্ট অফ কারেন্ট অফ এনি সার্কিট দ্যাট ইউ কল ইউজ গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার সাহায্যে কোনো সার্কিটে কারেন্টের অস্তিত্ব আছে কিনা সেটা মেজার করার জন্য আমরা গ্যালভানোমিটারকে সাধারণত ইউজ করি। তাহলে কম পরিমাণ কারেন্ট মেজার করে গ্যালভানোমিটার, বেশি কারেন্ট যদি হয় তাহলে কী হবে, গ্যালভানোমিটার পুড়ে যাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যামমিটার। বিষয় দেখো, এই হচ্ছে আমাদের অ্যামমিটার। এর সাহায্যেও কারেন্ট মেজার করা হয়, আর গ্যালভানোমিটার সাহায্যেও মেজার করা হয়। তাহলে গ্যালভানোমিটার সাহায্যে কী করা হয়, কম পরিমাণ কারেন্টের অস্তিত্ব আছে কিনা বা সামান্য পরিমাণ কারেন্ট মেজার করার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিওস্ট্যাট, এটা হচ্ছে আমাদের ওহমস ল-এর যে সেট আপ বক্স। এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমাদের যে ডিটারমিনেশন অফ রেজিস্ট্যান্স অফ এ টেবিল গ্যালভানোমিটার বাই হাফ ডিফ্লেকশন মেথড। আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে পিএন সেমিকন্ডাক্টর ডায়োড টেস্ট। একটা পিএন সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, বুঝতে পারছো, যে লো টেম্পারেচারে ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটার অ্যান্ড হাই টেম্পারেচারে কন্ডাক্টর দ্যাট ইউ কল সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী কম তাপমাত্রায় যে সমস্ত পদার্থগুলো কুপরিবাহীর মতো আচরণ করে, মানে কাঠ, কাঁচ, রাবার এদের মতো আচরণ করে, আর বেশি তাপমাত্রায় যারা সুপরিবাহী, সোনা, রূপো, তামা এদের মতো আচরণ করে, তাদের বলা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। জানো তোমার এক্সাম্পলগুলো, জার্মেনিয়াম, সিলিকন, সেই অর্ধপরিবাহীর একটা পার্ট পিএন সেমিকন্ডাক্টর ডায়োড টেস্ট করা হয় এই মেশিনের সাহায্যে। এখানে কি কি আছে, একটা জিনিস দেখো, ডিজিটাল ভোল্ট মিটার আছে যেটা 12 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে। আরেকটা কি আছে, আরেকটা ডিজিটাল অ্যামমিটার যেটা 200 মাইক্রো অ্যাম্পিয়ার, মিউ ওয়েভ মানে কি, এটা মিউ ওয়েভ মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারে। তাহলে এখান থেকে আমি কি পাবো, কারেন্ট মানে আই এর মানটা পাবো, এখান থেকে ভি এর মানটা পাবো, আর পিএন সংযোগ ডায়োডের যে টেস্ট সেটা আমি এই মেশিনের সাহায্যে বের করতে পারবো। এটাকে মেশিনটাকে পাওয়ার সাপ্লাই করা হয় এর সাহায্যে, এলিমিনেটর দেখতে পাচ্ছ এখানে একটা আছে, এটা হচ্ছে কানেক্টার বলা হয়, এটাকে বলা হয় কানেক্টার। কানেক্ট মানে মনে করো এখানে তুমি একটা পজিটিভটা দিয়েছো, এখানে আউটপুট করলে, এটা যদি আমি খুলে দিই তাহলে কী হবে, দেখো পজিটিভ এর মধ্যেই রয়ে গেছে, এর মধ্যে আসবে না। যখন আমি এটাকে যোগ করে দেবো, মনে করো এটাকে আমি এখানে যোগ করে দিলাম, তখন কী হবে, এই পজিটিভটার সঙ্গে এই পজিটিভ কানেক্ট হয়ে গেল, তাহলে এটা কানেক্টার বলা হয়। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা 5 ওহমের রেজিস্ট্যান্স বক্সগুলো বিভিন্ন টাইপের। এই হচ্ছে বিষয় আমাদের, কতগুলো জিনিস, ভিডিও লেন্থ হবে ওই জন্য আমি খুব একটা দেখাচ্ছি না, মোটামুটি এই একটা জিনিস। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের বাতাসের ক্ষেত্রে সাউন্ডের ভেলোসিটি কী করে মেজার করা হয় সেটা।
এই অংশটা একবার দেখো, সেটা হচ্ছে ব্যারোমিটার। তোমরা ব্যারোমিটার দেখে থাকবে হয়তো। এই হচ্ছে আমাদের ব্যারোমিটার, একটা সত্যি করে ব্যারোমিটার। এগুলো সাজিয়ে আবহাওয়া দপ্তরে থাকে, এগুলো এর সাজিয়ে মেজার করা হয় অনেক কিছু। এই ব্যারোমিটার সম্পর্কে একটা ভিডিও আমি করবো, করে তোমাদেরকে আলাদাভাবে দেখাবো। এবার যেটা আসছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, এনটিপি রেজোনেন্স ইন কোলাম্ব মেথড। মানে এর সাহায্যে কী করা হয় না, গতিবেগটা, শব্দের গতিবেগ সেটা মেজার করার জন্য আমরা এটা সাধারণত ব্যবহার করি। আর এখানে একটা আছে, সেটা হচ্ছে বয়েলস ল অ্যাপারেটাস। এটা হচ্ছে বয়েলস ল অ্যাপারেটাস, এটা হচ্ছে সাউন্ডের ভেলোসিটি, এটা মেজার করার জন্য আমরা সাধারণত এটা ইউজ করি। এটা অনেকটা বড় বিষয়। এখানে যেগুলো আছে টিউনিং ফক দেওয়া আছে, দেখো এগুলো হচ্ছে টিউনিং ফক বলা হয়, ঠিক আছে। এটা টিউনিং ফক। এখানে যদি তুমি আঘাত করো তাহলে একটা সাউন্ড হয়। এই হচ্ছে টিউনিং ফক। অনেক টাইপের আছে, বিভিন্ন হার্জের। মানে এটাকে যখন আঘাত করা হয়, রাবারের প্যাড হাতুড়ি, এটাকে হচ্ছে হ্যামার, এটা হচ্ছে রাবারের প্যাডযুক্ত হ্যামার, এটাই আঘাত করা হয় এই টিউনিং ফককে। যখন আঘাত করবো তখন এখান থেকে সাউন্ড হবে। এই সাউন্ডের যে ভাইব্রেশনটা হচ্ছে, সেই ভাইব্রেশনটাকে আমি কাজে লাগিয়ে এখানে আমি সেটাকে রাখবো, রেখে আমি শব্দের ভেলোসিটি আমি বের করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিষয়। টিউনিং ফক বিভিন্ন টাইপের আছে, দেখো একটা আছে, একটা আছে অনেক রকম, 12টা 13টা 14টা 15টা। এর যে ফ্রিকোয়েন্সি, মানে একে যে যদি আঘাত করা হয় এর ফ্রিকোয়েন্সি কত দেখাচ্ছে, দেখো এর ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সিটা কত 480, দেখতে পাচ্ছ। মানে 480 বাইট, মানে 480 বার এ কিন্তু যদি আঘাত করা হয় 1 সেকেন্ডে কম্পিত হবে 480 বার, ঠিক আছে। তাহলে ভাইব্রেট হলে যে এই হচ্ছে আমাদের সাউন্ডের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল একটা ছোটো অংশ, টুকরো আমি তোমাদেরকে দেখালাম। সবটা তো দেখানো যাবে না, বড় ল্যাব, সব দেখানো যাবে না, অনেক সময় লাগবে। আমি ছোট একটা টুকরো তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে বিষয়। সকলে ভালো থেকো। এগুলো দেখে থাকলে বাচ্চা যারা ছেলে আছো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত, তারা সবাই কিন্তু এই মেশিনগুলো সম্পর্কে পরিচিত হবে। বিভিন্ন ক্লাসে যত উঠবে তোমরা তত, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ভালো থেকো সব, তাহলে বেস্ট অফ লাক।